স্বাগত। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন মাঠের তাবে। সঙ্গে আছে ফরিদা বখতিয়ারা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিকুর রহমান বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, জয়ের বিকল্প নেই টাইগারদের। জি, আলহামদুলিল্লাহ। আমরা যেমন ক্রিকেট খেলছে, আমাদের যে টার্গেট ছিল সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেই সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ টিম গেছে। তো আমরা এখন যে টার্গেটগুলো আছে, যে আমাদের পরের 3টা ম্যাচ, মানে একটা তো আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গেছি, যদিও বিঘ্নিত ম্যাচ ছিল, আমরা ভালো রান করতে পারিনি। 140 এই উইকেটে অস্ট্রেলিয়ার সাথে ডিপেন্ড করা খুবই কঠিন ছিল। আজকে যে ম্যাচ, আজকে আমাদের ম্যাচ জিততেই হবে যদি আমরা সেমিফাইনালে যেতে চাই। সেক্ষেত্রে আমি বলবো ইন্ডিয়া সবসময় আমাদের থেকে অনেক এগিয়ে আছে। আমরা যতই যাই বলি, কাগজ কলমে বলেন, পারফরমেন্সে বলেন, তো আমরা ক্রিকেট অঘটনের খেলা, আমরা সবসময় চাবো বাংলাদেশ টিম জিতুক এবং আজকের ম্যাচটা জিতে তারা সেকেন্ড রাউন্ডে সেমিফাইনালে যাওয়ার একটা পরিকল্পনা, যে ফার্স্ট রোতে আমরা যেতে পারি, সেই মানে ধাপটা আগিয়ে যাক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা জানেন যে আমরা ব্যাটিং টপ অর্ডার সবসময় বাজে ব্যাটিং করছি, কেউ কোনো দিন করছে। তো ইন্ডিয়ার সঙ্গে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং 3 স্টেজেই আমাদের ভালো করতে হবে। বিশেষ করে আমরা যে মনে করি যে সাকিব আমাদের মাল্টি স্কিল, মাল্টি ট্যালেন্টেড এবং অলরাউন্ডার, তার সেই পারফরমেন্সটা আমরা বিশেষ করে আজকে আমরা দেখতে চাই। কারণ সাকিবকে নিয়েই সবসময় আমরা একটা টিম কম্বিনেশন গ্রো করে। সাকিব পারফর্ম না করলে আসলে টিম কম্বিনেশন ভেঙে যায়। আপনার কথার মধ্যে থেকে বলতে চাই বাবু ভাই, যেটা হলো অঘটনের খেলা, অঘটন সঙ্গী করে বাংলাদেশ কিছু একটা ভালো ফলাফল পেতে চাইছে ভারতের বিপক্ষে, কিন্তু এই পর্যন্ত গ্রুপ পর্বের যে 4 ম্যাচে খেলা হলো এবং সুপার 8-এর প্রথম ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে আসলে বাংলাদেশকে তো বলা যাবে না যে খুব পারফরমেন্স করে এ পর্যায়ে এসেছে। অনেকখানি পেস এবং স্পিনের বোলারদের জন্যই আমরা মানে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু বিশেষ করে উইন্ডিজের উইকেটে তো আর যুক্তরাষ্ট্রের মতো নয় যে খুব লো স্কোরিং হচ্ছে। সবগুলো দলই এই পর্যন্ত সুপার 8-এ যে কয়টা খেলা হয়েছে উইন্ডিজের মাঠে, সবগুলো ম্যাচেই মোটামুটি 160 এর উপরে করতে হবে আলটিমেটলি। কারণ এখানে ওই উইকেট নাই যে আপনি আর এখন তো কারা খেলছেন, আপনি দেখবেন যে আমরা সেরা 8 দল। সো সেরা 8 দলের জন্য আপনাকে সেরাটাই আপনাকে খেলতে হবে, আদারওয়াইজ আপনি শুধু পার্টিসিপেট করবেন। তো আমরা আসলে পার্টিসিপেট করতে যাইনি, আমরা চাই যে পারফর্ম করি। যেমন গত ম্যাচে শান্ত রান করেছে, লিটনের খুবই হতাশাজনক তার ব্যাটিং দেখে। আমার মনে হয়েছে যে আমরা আসলে টেস্ট খেলতে গেছি, কারণ আপনার 120 বলের খেলায় 9টা বল যদি আপনি প্রথমে ডট করেন উইদাউট রান, তাহলে আসলে সেই খেলার আর কোনো মানে থাকে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে আমরা কেন জানি না যে আমাদের যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা কি করছে বা কিভাবে তারা দীক্ষা দিচ্ছে, যে তারা আমরা মনে হয় আমরা মূল স্রোতেই নাই অ্যাকচুয়ালি। ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হচ্ছে আপনার সাকিব যে মানে তামিম যে ব্যাটিংটা করলো, প্রথমে এত ভয় ডর নিয়ে ক্রিকেট খেলে তো ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে, কারণ আমাদের হারাবার কিছু না, আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি। এইখানে যদি আপনি আপনার নিজের মানে অ্যাবিলিটি দিয়ে পুরোটাই দিয়ে ঢেলে খেলতে চান, তাহলে আপনাকে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। কারণ T20 আপনাকে মারতে হবে, টাইম আপনাকে ওয়েস্ট করা যাবে না, আপনাকে বল টু বল খেলতে হবে এবং রান করতে হবে। সেই জায়গায় আমি দেখেছি যে এই ল্যাকিংসগুলো, যদিও শান্ত আলহামদুলিল্লাহ রানে ফিরেছে, কিছু হলেও রান করেছে, 36 বলে 41 রান, কিন্তু সেটাও আবার T20 মেজাজের ব্যাটিং নয়। তো T20 খেলতে হলে আপনাকে অবশ্যই স্ট্রাইক রেট আপনাকে বাড়াতে হবে। কারণ আপনার 120 বলে 140 160 করলে বলছে যে 160 করলে ইজি, কিন্তু অস্ট্রেলিয়া টিমের মতো 160 করলেও সত্যি কঠিন ছিল। আর ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়াতে আপনারা দেখেছেন IPL-এ তারা কীভাবে পারফর্ম করে এসছে সবাই। তো সেই তুলনায় আমি বলবো যে এখানে রান হয়তো ওইরকম হবে না, কিন্তু উইকেট যা দেখলাম তাতে 180 না করলে আসলে ডিপেন্ড, যদি আমরা আগে ব্যাটিং করি তাহলে 180 করতে হবে। এখন ভারতের প্রসঙ্গে আসি একটু। সুপার 8-এর প্রথম ম্যাচে ভারত যেরকম অলরাউন্ড পারফরমেন্সে 3 বিভাগেই ভালো করেছে, আফগানিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করেছে, অনেকখানি এগিয়ে আছে সেমির পথে। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের, যেখানে রোহিত, বিরাট কোহলি, সূর্যকুমারের মতো ব্যাটাররা রয়েছেন, আমাদের বোলাররা কতটা আক্রমণ হানতে পারে, কি মনে হচ্ছে আপনার? দেখেন, আসলে এই ক্রিকেট হলো আপনার একটা যেমন ফেস টু ফেস খেলা, তোমার সাইনুর খেলা। আপনি দেখবেন যে মেন্টাল গেম, এটা আমরা সবসময় বলি, কারণ ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে
এখন যখনই খেলে তখনই চিন্তা করে। আগে যেমন আমাদের সঙ্গে খেলতে তারা ইজিভাবে জিতে যায়, এখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ফাইট করে জিতে এবং কম্পিটিশন হয়। যদিও তাদের জিতার মাত্রাটা বা রেখাটা গ্রাফটা অনেক বেশি, তারপরেও আমি বলবো যে বাংলাদেশের সঙ্গে খেলতে গেলে তারাও প্যানিক হয় এবং আপনি দেখবেন যে আজকেও তাদেরকে জিততে হবে, কারণ তারা একটা ম্যাচ জিতেছে, নেক্সট ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে, এবং অস্ট্রেলিয়া তো আপনি দেখছেন যে কি ক্রিকেট খেলতেছে এবং তারা এবং গ্রুপ পর্ব থেকে অন্যান্য দলগুলো যতটাই ইন্ডিয়া যেমন হারেনি, অস্ট্রেলিয়াও তেমন হারেনি। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া টিমের থেকে অস্ট্রেলিয়া এগিয়ে আছে, সেই তুলনায় সেটাও তারাও নিজেরা বুঝে যে আসলে যে যা দিনে ভালো খেলতে পারে সেটাই তার দিন। তো ইন্ডিয়াও কিন্তু আপনার আলটিমেটলি টেনশন থাকে বাংলাদেশের সাথে খেলতে গেলে যে কখন কি অঘটন হয়ে যায়। তো এই অঘটনের জন্যই বাংলাদেশ সবসময় অঘটন দিতেই পছন্দ করে। তো দেখা যাক আজকে কি হয়। এরই মধ্যে টস হয়ে গেছে, বাংলাদেশ চুজ টু ফিল্ড। না, এখানে একটু যদি আগের ম্যাচের বিষয় সম্পৃক্ত করি, গতকাল যেমন ইংল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচটা ভীষণ রকম ক্রুশিয়াল ছিল। সেই ম্যাচে ইংল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ে নিয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু ব্যাটিংয়ে ভুগতে হয়েছে তাদেরকে এবং যথারীতি ম্যাচটা হারতে হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা সঠিক মনে করছি। আসলে উইকেট না দেখে আমরা এখান থেকে কিছু বলা যায় না, কারণ আমরা সবসময় টিমের সঙ্গে থাকি। তো উইকেট তো আমি এখনও দেখতেই পাইনি। সো অ্যাকচুয়ালি যারা ম্যানেজমেন্টে আছেন তারাই ঠিক ডিসিশনটা নিচ্ছেন আশা করছি, কারণ আপনার চেস করাও একটা কিন্তু নট ব্যাড, কিন্তু আপনাকে ডিপেন্ড করতে হবে যে কতটুকু আমাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সেই ক্ষেত্রে কতটুকু আপনি ভালো বোলিং করছেন, ভালো বোলিং কতটুকু রাখতে পারলে তখন আপনাকে ওটা ইজি হয়, আদারওয়াইজ কিন্তু ব্যাটসম্যানদের উপর প্রেসার পড়েই যাবে। বাবু ভাই, টিএসসিতে আছেন সহকর্মী মাঝহারুল ইসলাম, আমরা একটু দেখে আসি যেহেতু এখানে বিগ স্ক্রিনে খেলা দেখা হয়, কি অবস্থা সেখানকার। মাঝহার, জানাবেন দর্শকদের উত্তেজনা কেমন দেখছেন ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে? আর এর মধ্যে যেহেতু টস হয়ে গেছে, তাসকিন আহমেদকে বাদ দিয়ে একাদশে জাকের আলীকে নেওয়া হয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন দর্শকরা, জানাবেন। প্রথমেই জানাতে চাই যে এখানকার অবস্থাটা, বাংলাদেশ দলের ম্যাচ হয়েছে তখনই এখানে অনেক বেশি সমর্থক থাকে। যদিও ঈদ এবং ঈদের পরে যে ম্যাচটা হয়েছে সেখানে দর্শক ছিল না খুব একটা, কারণ বাসায় ছিল। আপনি দেখেন এরই মধ্যে টিএসসি যে প্রাঙ্গণটা আছে, যেখানে জায়ান্ট স্ক্রিন আছে, এর পাশেই কিন্তু অনেক সমর্থক এরই মধ্যে চলে এসেছে। অনেকেই যে যার মতো জার্সি পরে এসেছেন, পতাকা নিয়ে এসেছেন, অনেকেই বসে পড়েছেন যে যার মতো করে, অনেকেই পেপার নিয়ে এসেছেন, অনেকেই বাসা থেকে বসার সরঞ্জাম নিয়ে এসেছেন। এই ম্যাচটা সবাই উপভোগ করতে চায় এবং এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই, সেটা বুঝতেই পারছেন। আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশের যে একাদশটা হয়েছে, ব্যক্তিগতভাবে আমারও মনে হয়েছিল যে দলটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। সাথে সমর্থক যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে ভারতকে আপনি ব্যাটিং বাড়িয়ে, মানে ব্যাটসম্যান বাড়িয়ে যে হারাবেন, তার থেকে বেশি দরকার ছিল বোলার দিয়ে অ্যাটাক করা। বাংলাদেশের বোলাররা যদি আর ভালো করতে পারতো বা স্পেশালি বোলার রাখা যেত, সেটা হয়তো ভালো হতো। আর সেই ক্ষেত্রে যদি ব্যাটসম্যান রাখা হতো, সেখানে অনেকে বলছেন যে সৌম্য সরকার ভালো চয়েস হতে পারতো, কারণ পেস বান্ধব উইকেট, সাথে ভারতের পেস ডিপার্টমেন্টটা ভালো, তাকে ফেস করার জন্য, ভালো রান করার জন্য অবশ্যই সৌম্য সরকার ভালো একটা চয়েস হতে পারতো, কারণ জাকের সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বড় একটা জায়গাতে। এবং জুনিয়র তামিমকে নিয়েই কথা বলছেন অনেকে, কারণ জুনিয়র তামিম এখন পর্যন্ত এবার ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো করতে পারেনি, একটা ইনিংস ছাড়া। তো সেই দিক থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ম্যাচ শুরু হওয়ার আগেই। তবে একটা বিষয়, আমি আরও একটা বিষয় নোটিস করেছি, সেটা হচ্ছে টস জিতে আগে বল নেয়া। আপনি দেখেন বাংলাদেশ দল যতবারই ভারত বা বড় দলকে হারিয়েছে, অথবা এখানে যদি আপনি ভারতকে হারাতে চান, ভারত নিজেরাও কিন্তু এর আগের ম্যাচ আমরা দেখেছি আফগানিস্তানের এগেনস্টে টস জিতে আগে ব্যাট নিয়েছে, কারণ তাদের থেকে শক্তি সামর্থ্যের ছোট যারা দল, তাদের বিপক্ষে ব্যাট করে অপোনেন্টকে প্রেসারে ফেলতে চায়। সেই ক্ষেত্রে 180 বা 170 রানে যে উইকেটটা দেওয়া হয়েছে বা আছে এখানে, সেখানে ভারত যদি আগে ব্যাট করে 70 বা 80 করে, আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশ দল এই রানটা চেস করতে পারবে? বাংলাদেশ দলের যে স্ট্রেংথ আছে বা যে পারফরমেন্স আছে, তা কি পারবে? সেটা আপনি সবাই হয়তো প্রেডিক্ট করতে পারি, সেটা হয়তো বাংলাদেশ পারবে না। তারপরেও যে স্কোয়াড হয়েছে, যে টস হয়েছে, তাতে ভরসা রাখছেন সমর্থকরা। তারা বলছেন যে বাংলাদেশ দল এখান থেকে হয়তো বা এই ম্যাচ জিতে বিশ্বকাপের সেমির যে সম্ভাবনাটা, সেটা জিয়ে রাখবে। দেখার অপেক্ষা সেই কাজটাই করতে পারে কি বাংলাদেশ দল। অনেক ধন্যবাদ মাঝহার আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। বাবু ভাই, একাদশ নিয়ে এই রকম প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনিও জানাবেন, যেহেতু আমাদের ব্যাটিং
খুবই ভঙ্গুর ব্যাটিং চলছে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। একটা ম্যাচে 30-এর বেশি রান করেছেন লিটন দাস, অস্ট্রেলিয়ার বিপক্ষে 40 ছুঁয়েছেন শান্ত, কিন্তু সেটাকেও খুব ভালো স্ট্রাইক রেটে বলা যাবে না। সেই যে ব্যাটিং, টপ অর্ডার ব্যাটিং ঢুকছে অথবা পুরো ব্যাটিংয়ের যে পারফরমেন্স, প্রত্যাশিত পারফরমেন্স পাওয়া যায়নি, সেই কারণেই কি জাকের আলীকে ইন করা? এই দিক দিয়ে মানে বোলিং আক্রমণটা কিছুটা দুর্বল হয়ে গেল কিনা? অনেক দুর্বল হয়ে গেছে। আমি আপনাকে অবশ্যই বলবো যে দেখেন, হয়তো টিম ম্যানেজমেন্ট ওখানে আছে, ওখানকার সিচুয়েশন তারা বুঝতে পারছে, বা যারা সিলেকশন আছে তারা আসলে হয়তো থিঙ্ক ট্যাঙ্কার অনেক, কিন্তু আমাদের কাছে এখান থেকে মনে হয়েছে যে এইটা ভালো ডিসিশন হয়নি। এই জন্য বলছে যে একটা টিম কম্বিনেশন করতে হলে আপনার 10 জন ব্যাটসম্যান নিয়ে কখনো জিততে পারবেন না। আপনি 10 জন ব্যাটসম্যান নিয়ে কীভাবে খেলবেন? আপনি 120 বল খেলার জন্য কি আপনাকে 8 জন 9 জন ব্যাটসম্যান নিতে হবে? তারা তো হলো না। তাহলে আপনার বোলার করবে, আপনার বোলিং ইউনিটে আপনার যে একজন বোলার কম নিলেন, একজন যদি খারাপ করে সে জায়গায় কাকে দিয়ে পোষাবেন? আপনার আছে আর বোলার মাহমুদুল্লাহ লাস্ট চয়েস, তাছাড়া তার কেউ বোলারই নাই। সো আপনি যদি সাকিব খারাপ করে, সাকিব তো রেগুলারই খারাপ করতেছে, এখন যদি খারাপ করে আপনার আর চয়েস আছে কোনো? আপনার কোনো চয়েসই নাই। 5 ম্যাচ খেলা হয়েছে এই পর্যন্ত, সাকিবের অলরাউন্ড পারফরমেন্স আমরা পাইনি, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ষাটোর্ধ্ব ইনিংসে বাংলাদেশের জয়, সেটা অবশ্যই স্মরণীয় এবং বিশেষ এবং প্রয়োজনীয় ছিল। রাইট, আমি বলছি আজকের কথা যে দেখেন, আপনি যদি প্ল্যানটা ওভাবে করতো তাহলে কিন্তু অবশ্যই পেস বোলার একটা নিতে হতো। আপনি পেস বোলার নিলে আপনার ব্যাকআপ থাকতো, কেউ একজন খারাপ করলো সেখানে আপনি ব্যাকআপ দিতে পারলেন। এখন আপনার ব্যাকআপের কেউ থাকলো না, এবং ইন্ডিয়া যদি আপনার যেহেতু বোলার আমরা কম নিয়েছি, যদি আলহামদুলিল্লাহ ক্লিক করে যায় তাহলে ওকে, বা প্রথমে যদি আমরা উইকেট ফেলে দিতে পারি, উইকেট নিয়ে নিতে পারি তাহলে ওকে, আদারওয়াইজ আমরা অনেক বিগ ট্রাবল। ইভেন 180-র উপর 190 চলে গেলে রান, সেক্ষেত্রে আমাদের 10 জন কেন 15 জন নিলেও কঠিন হয়ে যাবে ব্যাটসম্যান, যদি আমাদের উপরের ব্যাটসম্যানরা রান না করে। কারণ পিছের ব্যাটসম্যান দিয়ে কখনো ম্যাচ জিতা যায় না, আপনার একটা সার্ভাইভ করা যায়, একটা রান একটা জায়গায় যায়, কিন্তু আপনাকে ম্যাচ উইনিং করতে হলে আপনাকে প্রথম সারির ব্যাটসম্যানদেরকে আপনার রান করতে হবে। আপনি যেটা বললেন যে অনেক থিঙ্ক ট্যাঙ্কার রয়েছেন ওখানে, অবশ্যই টিম ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এন্টিগায় যেহেতু প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলেছে, এই উইকেট কন্ডিশন একটা ম্যাচ খেলে ফেলার পর এবং সেটা বৃষ্টিতে ডিএল মেথডে যাওয়ার পর দুটো অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশের হয়ে গেছে। কাজে ওই উইকেটে কেমন করে প্রতিপক্ষকে আটকাতে হবে বোলিংয়ে অথবা ব্যাটিংয়ে, ঠিক কত পরিমাণে স্কোর করতে হবে, এটা বুঝে নিশ্চয়ই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। বাবু ভাই, আপনার ওয়ানডে অভিষেক এই ভারতের বিপক্ষে, এবং ক্যারিয়ারের শেষ টেস্টও খেলেছেন আপনি ভারতের বিপক্ষে, সেই তখন থেকে 2000 কিংবা তারও আগে থেকে এখনো পর্যন্ত 2 যুগ ধরে ভারত অপ্রতিরোধ্য। এইটার পিছনের আসলে কি মনে হয়, মানে মূল শক্তিটার জায়গা কোন জায়গায়, যেটা আমরাও ফলো করতে পারি? স্ট্রাকচার মেনলি, এবং প্রচুর মানে বিশাল একটা দেশ, সব জায়গা থেকে প্লেয়ার কালেক্ট করছে, তাহলে ট্যালেন্ট হান, তাদের যে আপনার ক্রিকেট অ্যাটমসফিয়ার, তাদের যে খেলে, তাদের যে মাঠ, সব ফ্যাসিলিটি আমাদের থেকে বেশি। ইভেন তারা যে রঞ্জি ট্রফি খেলে, দেখেন একটা প্লেয়ার তারা 200-300 মারার পরে টিমে চান্স পায়, অথচ আমরা যারা, আমি আমার কথা বলছি, আমি একটা 50 বা 70 মারলেই হয়তো টেলিভিশনের ছবি কিংবা পেপারের হেডলাইন হয়ে যায়, কিন্তু তারা 300 মারলেও 5-6 জন 300 মারে, তখন ওখানে কম্পিটিশন হয় যে কার ছবি দিবে বা দিবে না, বা টস করে এরকম, বা কার খেলা বেশি ভালো হয়, কিংবা এগুলোতে খুব একটা প্রভাবও ফেলে না এবং প্রভাবও পড়ে না। তো এইরকম তাদের অহরহ প্লেয়ার আছে, অ্যাভেলেবেল প্লেয়ার, তো একজন তার সবার মধ্যে একটা মানে সুষ্ঠু কম্পিটিশন সবসময় লেগে থাকে যে আমাকে খেলতে হবে, এই স্টেট থেকে এই স্টেট থেকে এই স্টেট থেকে। ইভেন পাকিস্তানে এরকম অনেক ট্যালেন্ট দেখেছি আমি যখন আমরা খেলতে গেছি। ইভেন আমি ওয়েস্ট ইন্ডিজে খেলতে তখনও দেখেছি তাদের এই স্ট্রাকচারগুলো, তাদের যে ডোমেস্টিক ক্রিকেট, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি আমার কাছে মনে হয়েছে, এবং আমরা দেখে এসেছি। কারণ আমরা যখন এই ক্রিকেট খেলছি, আমার কথা বলে, যখন আমি ডোমেস্টিক ক্রিকেট খেলি তখন আমাদের বল সবসময় হাঁটুর নিচ্ছি, আমরা যখন ইন্টারন্যাশনাল খেলতেছি সবই আমার শোল্ডার হাইট বল। তো এই জায়গাগুলো যে এতটুকু এত ইঞ্চির একটা গ্যাপ, এই গ্যাপটা আপনাকে লেভেল করা খুবই কঠিন যদি আপনি প্র্যাকটিস না থাকে। আমি এখানে 130-35 খেলে যাচ্ছি, আমি ইন্টারন্যাশনাল খেলছি 140-এর উপরে বা 145-148। এখন যদিও আমাদের প্লেয়াররা 140-এর উপর বল করতেছে, আমাদের সময় কিন্তু 140-145 আমরা বল করিনি, আমাদের টিমে ছিল না। আমাদের যে পেস বোলারগুলো ছিল সেগুলো 130 বা 35-এর মধ্যেই ছিল।
তো তখন থেকে আমরা দেখেছি ইন্ডিয়া আসলে খুবই একটা গোছালো টিম এবং তারা ক্রিকেটকে ওভাবেই দেখে এবং তাদের মানে সচিনের মতো প্লেয়ার তখনই ছিল, দ্রাবিড়ের মতো প্লেয়ার তখন ছিল, সেহওয়াগের মতো প্লেয়ার ছিল, সৌরভ, তাদের সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত। সচিন তো মানে যুগে যুগে একবারই আসে, তো সেই সচিনের সঙ্গে আমরা খেলে গেছি। আমি লাকি যে আমি ফার্স্ট উইকেট তার। তো আমি আবার যখন আমার লাস্ট টেস্ট ছিল সেটা আবার ইন্ডিয়ার সাথে, তারপর আমার ইনজুরি হয়ে যায়, ইনজুরির জন্য আর খেলতে পারিনি, আর ব্যাকও করতে পারিনি। সো এই টেস্ট আমার ইন্ডিয়া আসলে শুরু করেছিলাম আমি ইন্ডিয়াকে দিয়ে এবং শেষ করেছিলাম ইন্ডিয়াকে দিয়ে। আজকে রোহিত এবং সাকিব দুজনই, এই দুই প্লেয়ারই টি-20 বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন। সুযোগ হলো বাংলাদেশ যেহেতু সুপার 8 কনফার্ম করেছে ভারতের মুখোমুখি হবার, এই দুইজনেরও তো একটা অন্যরকম লড়াই আজকের ম্যাচ। হ্যাঁ দেখেন, ক্রিকেটটা সবসময় আমরা বাহির থেকে যতটুকু বুঝি, ভিতরে কিন্তু আরও কম্পিটিশনটা বেশি থাকে, যে আমাকে ভালো করতে হবে। সেই আমি যে লেভেলেই খেলেন, আমি যখন বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারি তখন আমার মনে হচ্ছে যে আমি কেমন করে ইন্ডিয়াকে হারাবো, কিন্তু হয়তো আমার কোয়ালিটি বা তার কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু আমার যখন খেলি তখন আমাদের ইচ্ছা থাকে যে আমরা ইন্ডিয়াকে হারাবো। সে ইন্ডিয়াকে শুধু না, যে কোনো টিমকে আমরা হারাতে চাই, কারণ আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। হয়তো আমাদের স্কিল ওই মানের না, হয়তো আমাদের ফ্যাসিলিটিস ওই মানের না, হয়তো আমি ওই মানের প্লেয়ার না, কারণ হয়তো মনে করেন যে বাংলাদেশ বলে আমি হয়তো চান্স পেয়ে গেছি, হয়তো অন্য টিমে হয়তো চান্স পেতাম না, কিংবা আমি বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেয়ার তার জন্য আমি চান্স পেয়েছি। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে বলা হয় যে স্কাই ইজ লিমিট, বাট আমাদের ক্ষেত্রে মনে হয় বিষয়টা একটু অন্যরকম, কারণ আমাদের কোচ হাথুরু সিংহে একটা মন্তব্য করেছেন যে বোলারদের কারণে হোক অথবা ব্যাটারদের কাছে খুব বেশি প্রত্যাশা না করেই সুপার 8-এ খেলা বাংলাদেশের টার্গেট ছিল, আপাতত সেই লক্ষ্য অর্জন করা হয়েছে। তো আমাদের লক্ষ্য এত ছোট হওয়ার কি কারণ? এইটা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমার মনে হয় ওনার এই কথাটা আমার ভালো লাগেনি। হাতুড়ে দেখেন আসার পরেই আমাদের টিম কিন্তু একটা কম্বিনেশন টোটালি ভেঙে গেছে। আমি অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে বিশেষ করে তামিম ইকবালকে চরমভাবে মিস করছি। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা মনে হয় আরও একটা কারণ আছে, সময়ের সাথে তো জেনারেশনও বদল হয়। মানে আসলেই তো আমরা যখন পঞ্চপাণ্ডবের সময়ে ছিলাম, একটা ভালো সময় গেছে বাংলাদেশের ক্রিকেটের, যখন বাংলাদেশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ও সেমিফাইনালে খেলার মতো যোগ্য দল হয়ে উঠেছিল। সেই সময় সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ এরা তখন ডমিনেট করেছেন। তো তাদেরও তো এক সময় খেলা শেষ করা ধরে অবশ্যই তো যেতে হবে, কিন্তু আপনি যখন ফিট থাকবেন, আপনি যখন পারফর্ম করবেন, তখন কেন বাংলাদেশকে তো আপনাকে দেখতে হবে। আপনি একটা টিম তৈরি করবেন, কিন্তু সাথে নিয়ে কাউকে ছেটে ফেলে না। আপনি 5 জন সিনিয়র প্লেয়ার আছে, আপনি আরও 10 জন আপনার ইয়াং প্লেয়ার নেন, কোনো অসুবিধা নাই, কারণ এই ইয়াং প্লেয়াররা সিনিয়র প্লেয়ারকে শিখবে। কিন্তু একসঙ্গে যদি আপনি একটা টিমে 3টা মানে ওল্ড প্লেয়ার মনে করেন একটু বয়স হয়েছে আপনি ছেড়ে ফেলছেন বা পারফর্ম করা অবস্থায় আপনাদের নিজের ইন্টারনাল সমস্যার জন্য তাকে বাদ দেওয়া হচ্ছে, এটা সত্যি দেশ সাফার করছে। এবং আমরা বিশেষ করে দুঃখজনক এটা যে আমি তামিমের মতো ব্যাটসম্যান এই জায়গাগুলোতে সবসময় পারফর্ম করে আসছে, সে প্রুফ প্লেয়ার। এই যে আমরা বারবার ওপেনিং করে আমাদের গলা শুকায় যাচ্ছে, এই থাকলে তো একটা সাইড তো খেলতে পারতো, সেটা আমরা মিস করছি। প্রায় 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ কিন্তু টপ অর্ডারে ভুগছে। একটা সময় 2022-এর ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপর 23-এ ওয়ানডে, মেকশিফট ওপেনার একটা সময়ও পার করা গেছে, তারপর সেটেল করার চেষ্টা করা হয়েছে। সৌম্য অনেকদিন ইনজুরিতে ছিল, লিটন দাস অফ ফর্ম, শান্ত অফ ফর্মে, মানে সেই জায়গাটার স্বস্তি তৈরি হচ্ছে না। বাংলাদেশের বোলারদের নিয়ে খেলছেন রোহিত এবং বিরাট। হ্যাঁ, একটা উইকেট গেল মনে হলো, রোহিত আউট হয়েছে, সাকিব উইকেট পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ উইকেট পেয়েছে, কারণ যেভাবে রানের ফ্লো যাচ্ছিল তাতে তো মনে হচ্ছিল যে রানটা এত বেশি করে ফেলবে যে ব্যাটসম্যানদের জন্য চেস করা কঠিন হয়ে যাবে। কারণ আমরা ইন্ডিয়া যেই রানই করবে, যতই করবে, সেটাই আমাদেরকে চেস করে জিততে হবে। সো যত কমে পারা যায়, যেমন করে হোক আপনাকে এটা করতে হবে, এবং কমের মধ্যে রেখে আমাদের ওটা চেস করতে হবে, আদারওয়াইজ তো আমরা এই ম্যাচ জিততে পারবো না। সো আমরা জানেন না জিতলে ক্ষতি আমাদের। ভারত কিন্তু এগিয়ে আপার হ্যান্ডে খেলছি, একজন অলরাউন্ডার। এখন আল্লাহ না করে কেউ যদি খারাপ করে তাহলে তো খুবই খারাপ অবস্থা, কারণ এই পঞ্চম বোলার কে হবে সেটা বলা মুশকিল। হয়তো মাহমুদুল্লাহ আছে, যাকে নিয়ে খুব বেশি আশা করা যাবে না। সো আমি জানি না কি কম্বিনেশন হলো,
তবে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। একটা সময় ভারত পাকিস্তান উপমহাদেশীয় দুই দলের খেলা দ্বৈরথ নিয়ে ভীষণ রকম উত্তেজনা কাজ করতো। 2015 ওয়ার্ল্ড কাপের পরে এবং 2015 ওয়ার্ল্ড কাপে সেই নো বল ইস্যু, তারপর 2016 ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ ভারত ম্যাচটাও কিন্তু একটা উত্তেজনার জায়গায় চলে গেছিল। অনেক মিলিয়ন দর্শক বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে আগ্রহী হয়ে থাকতেন যে কোনো ফরম্যাটে। এখনও সেটা কতটা আছে আপনি মনে করেন? হ্যাঁ, আগে যেমন আমরা যখন খেলছি তখন খেলা শেষ হলে সচিনরা আমাদের রুমে আসতেন, আমাদেরকে ভালো ভালো উপদেশ দিয়েছে কীভাবে আমরা ডেভেলপ করব। কিন্তু এখন ওই সিচুয়েশনটা নাই। এখন অন্য ইন্ডিয়া টিম আমাদের সাথে কম্পিটিশন মনে করে। তখনও কম্পিটিশন ছিল কিন্তু তখন হেলদি কম্পিটিশন ছিল। আর এখন আমার কাছে মনে হয় এই কম্পিটিশনটা অন্য কম্পিটিশন, যেটা আমরা একবার দুইবার রোহিতের তখন হয়তো বাংলাদেশকে অতটা শক্তিশালী দল ভাবা হতো না। এখন বৈশ্বিক আসরগুলোতে ঘুরে ফিরে বাংলাদেশকে ফেস করতেই হয়। হয়তোবা দেখেন আমরা কিন্তু সবসময় নেগলেক্টেড। আপনি যখনই বাজেট ডিসিশনগুলো হয় আমাদের এগেনস্টই হয়, কিন্তু আম্পায়ারিং থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখেন আমাদের এই ফ্যাসিলিটিস ইন্ডিয়া মধ্যে ব্যাটিং করছে আর সেখানে আমাদের উইকেটে দেখতে দেওয়া হচ্ছে না। তো এই ইস্যুগুলো থেকে যায়, কারণ তারা ব্র্যান্ড ইন্ডিয়া, তারা হাজার হাজার স্পন্সার নিয়ে আসছে। আইসিসি তাদের প্রতি দুর্বল, এটা তো সবাই জানে। আমাদের কিছুই করা নাই। তারপর আমাদের একটাই কাজ হবে, আমাদের পারফর্ম করা। আমরা যখনই পারফর্ম করবো তখনই আমাদের এক ধাপ আগিয়ে যাব। কারণ আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে। আমরা একবারেই শিখরে যেতে পারবো না। তবে এখান থেকে অনেক কিছু শিখার আছে। আমরা যাতে যেদিনই যতটুকু খেলি তা সেখান থেকে শিখতে পারি। এই একটু শিখলেই কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবো। কারণ আমরা প্রথমে ব্যাটিং যেগুলো করছি আমরা কিন্তু নিচে গ্রাফ নামছে। এই গ্রাফটা আমরা যতক্ষণ উপরে না নিতে পারবো সত্যি কঠিন হয়ে যাবে। তো আমি আশা করি আজকে বাংলাদেশ জিতুক, এটা তো সবসময় মনের প্রাণ চায় এবং খেলা তো দেখতে হবে, এক্সাইটেড আছে। যদি জিততে পারে খুব ভালো লাগবে। বাংলাদেশের লড়াইটা বিশ্বমঞ্চে অনেক বছর ধরে খেলছে বাংলাদেশ, কিন্তু এখনো পর্যন্ত অর্জনের জায়গা বলতে শুধু আগের আসর থেকে পরের আসরে ভালো করা পর্যন্তই থাকে লক্ষ্যটা। এর চেয়ে এখন বাংলাদেশের লড়াইটা কোনো ক্ষেত্রে হয়তো নিজেদের সাথেই, যে আরও কিভাবে উন্নতি করা যায়। পরের আসর থেকে আগের আসর থেকে পরের আসরে ভালো খেলা নয়, ঠিক একেবারে স্ট্যান্ডার্ড যেটা অন্য দলগুলো ভয় পাবে অথবা সমীহ করবে সে জায়গায় বাংলাদেশের পারফরমেন্স করা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত যে কয়টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, ক্যাপ্টেন শান্তকে আমরা পেয়েছি, ব্যাটার শান্তকে মিস করেছি। অলরাউন্ডার সাকিবকে আমরা পাইনি, ব্যাটিং কিছুটা করেছেন সাকিব আল হাসান। তবে তানজিম সাকিব, পেসার এবং রিশাদ হোসেন, এই দুজনকে বলা হচ্ছে যে আমাদের আগামীর তারকা। কেমন দেখেছেন তাদের? আমি আরেকটা কথা আপনাকে বলতেই হবে, হৃদয় মাস্টার ব্লাস্টার। আপনার ভবিষ্যৎ, আপনার সাকিব আমাদের ভবিষ্যৎ সাকিবের মতো সে পারফর্ম করবে। অনেকদিন ধরে ধারাবাহিক, রাইট, এবং তার খেলার ফেয়ারলেস ক্রিকেট খেলে, বল টু বল জাজমেন্ট ভালো, চুজ অফ দ্য বোলিং ভালো, পাওয়ার হিটিং করে। টি-20 এটাই, আপনি প্রতিদিন ভালো খেলতে পারবেন না, কিন্তু আপনাকে তো আপনার জানতে হবে আপনি যে আমি খেলতে এসেছি, আমাকে এটা 4-6 মারতে হবে, আপনাকে সমীহ করতে হবে, কিন্তু মারতে হবে। তো ওই দিক থেকে আমি বলবো যে হৃদয় অনেক, কিন্তু রিশাদ টেমেন্ডার সেই ক্ষেত্রে আগে আমি থ্যাঙ্কস জানাবো মুস্তাক আহমেদকে, কারণ ওর বোলিংয়ে এসে ও আরও পলিশ হয়ে গেছে। তার স্পিনে সে বিশ্বমানের স্পিন বোলার, তার অ্যাডভাইজে সে আরও ভালো হয়েছে। কারণ এরকম যদি আমাদের আগেও 2-4 জন স্পিনার নিয়ে আসতো, যেগুলো নিয়ে এসছে সেগুলো অফ স্পিনার নিয়ে এসছে। এইটা স্পেশালি বাংলাদেশ টিমের জন্য লেগ স্পিনার নিয়ে এসছে যাতে কাজ করে, এবং রিশাদ ট্রেমেন্ডাস বোলিং করতেছে। আপনি সাকিব খুব ভালো বোলিং করতেছে, তাসকিন খুবই ভালো বোলিং করছে, শরীফুল ইনজুরি না হলে তো এত সুপার একটা মানে লাইনে ছিল যে খুব ভালো। এটা আসলে বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্য। তাসকিন শুরুতে ইনজুরিতে ছিলেন, তারপরও ওয়ার্ল্ড কাপ শুরু করতে পেরেছেন, যেহেতু ওই মানে ইনজুরি থেকে মুক্ত হওয়ার সময়টা পেয়েছিলেন। এর মধ্যে শরীফুল, আমরা লাকি যে তাসকিন এসেই ভালো বোলিং করেছে এবং ভালো লাইন এবং উইকেট পেয়েছে। শরীফুল খুবই ভালো খেলছিল, হ্যাঁ, এবং অ্যালান্ডোনাদের তো এটা একদম মানে পুরো একটা আমাদের প্যাকেজ তৈরি করে দিয়ে গেছে। এবাদত ইনজুরিতে না থাকলে তো হয়তো ওয়ার্ল্ড কাপে আরও ভালো কিছু করতে পারতো। তো আছে আমাদের পাইপলাইনের প্লেয়ার আছে যারা এখনও বাংলাদেশ টিমকে সামনের দিকে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। তাসকিনরা তো খুব ভালো বোলিং করছে। দেখেন আমরা এই সেকেন্ড রাউন্ডে এসেছি একমাত্র বোলারদের জন্যই। আমরা কত রান করেছি, কত 110, 15, 20 এই রানে কোনো দিন হয়? সেখানে আমরা বোলিংরা ট্রেমেন্ডাস ভালো বোলিং করাতে মুস্তাফিজ
সে চেঞ্জ করেছে, তার চেহারা চেঞ্জ করেছে। সে প্রথম যে মুস্তাফিজকে আমরা দেখেছি, এখনকার মুস্তাফিজ এই বিশ্বকাপে সেই মুস্তাফিজকে তার পাওয়া কত গেছে। ধারালো, কত ব্রেন, কত চিন্তা করছে। ট্রেমেন্ডাস। ম্যাচের একেবারে শুরুর দিকের সময় আমরা আশা করব ভারতকে খুব দ্রুত আমাদের বোলাররা আটকে দেবে এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। এই ছিল মাঠের তাপের আজকের আয়োজনে। থাকুন ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে।